নাম সোনালী। বয়স এখন আনুমানিক ৩৭ বছর। আমি একজন গ্রাম্য বিধবা, ২ কন্যা সন্তানের মা। মাত্র ১৫ বছর বয়সে আমার বিয়ে হয়, আর বছর না ঘুরতেই প্রথম মেয়েটা হয়। তার ৩ বছর পর আবার একটা কন্যা সন্তান আসে কোলজুড়ে। এরপর স্বামী সিদ্ধান্ত নেন আর সন্তান নেবেন না। সবকিছু মিলে সংসারে একটা ভারসাম্য এসেছিল, কিন্তু সেই ভার ভেঙে পড়ে যখন বড় মেয়ের বয়স ১৬। তখনই স্বামী পৃথিবী ছেড়ে চলে যান। তখন আমি সত্যিই বিপাকে পড়ি। তবে ভরসা ছিল, জমিজমা কিছু ছিল, তাতেই সন্তানদের মানুষ করার চেষ্টা করি। আমার চেহারায় এখনও আগের সেই জৌলুস ছিল। স্বামীর সান্নিধ্য আমার জীবনে অনেকটা শান্তি আর প্রশান্তি এনেছিল। তিনি চলে যাবার পর মনে অনেক শূন্যতা জমে যায়। অনেকে সাহায্য করতে চাইত, কেউ কেউ ভিন্ন ইঙ্গিতেও কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমি সবার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতাম। হয়তো আমার কড়া ব্যবহারেই তারা দূরে সরে যেত। বড় মেয়েটাকে আমি ভালো পাত্র দেখে ১৬ বছরেই বিয়ে দিয়ে দিই। জামাইটি বয়সে বড়, ২৭ হবে, লম্বা ফর্সা আর মিষ্টি স্বভাবের। দেখতে দেখতে ২ বছর কেটে গেল। মেয়েটি খুব খুশি ছিল, কিন্তু মনের ভিতরে একটা কৌতূহল সবসময় কাজ করত। ঠিক কেমন আছে ওরা? একদিন হঠাৎ সাহস করে মেয়েকে জিজ্ঞেস করে ফেলি, তুই কেমন আছিস? প্রথমে সে একটু হেসে লজ্জা পেল, তারপর একটু থেমে বলল, মা, জামাই সব দিক দিয়েই ভালো, কিন্তু রাত হলেই আমার কেমন যেন ভয় করে। আমি অবাক হয়ে বলি, ভয় কেন রে? স্বামীর সঙ্গেই তো ঘুমাস। তখন সে আর কিছু না বলে চুপ করে গেল। আমি ওর ভাবনা উড়িয়ে দিতে চাইলেও ভিতরে একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। ৩ বছর হয়ে গেল বিয়ের। জামাইকে আমি উনি বলি, যদিও আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু তার ব্যবহার আর সম্মান পাওয়ার যে একটা স্বাভাবিকতা, সেটা আমাকে তার প্রতি উনি বলতেই বাধ্য করে। ওর সঙ্গে খুব সহজ স্বভাবের সম্পর্ক গড়ে উঠতে পারেনি আমার, ফলে মাঝে মাঝেই ছোটখাটো বিষয়ে ওদের অশান্তি হতো। এর মধ্যে জামাই একদিন বলল, নতুন ভাড়া খুঁজছে। আমি তখন ওদের আমাদের বাড়ির পাশের ফাঁকা ঘরটার কথা বলি। শুরুতে রাজি না হলেও শেষমেশ মেয়ের কথায় রাজি হয়। এরপর ওরা আমাদের বাড়িতেই এক পাশে থাকতে শুরু করে। আমার সুবিধাও বাড়ে। জমিজমা দেখা, কিছু কাজকর্ম দেখভাল করতে জামাই সাহায্য করতে লাগলো। তখন আমার ছোট মেয়েও একপাশে থাকে, আর আমি মাঝের ঘরে। কিছুদিন যেতে না যেতেই রাত হলেই পাশের ঘর থেকে কিছু আওয়াজ আসতে শুরু করলো। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু পরপর কয়েকদিন এমন চলার পর মন কেমন যেন করল। পরিচিত কিছু শব্দ শুনছিলাম যেন। মনে হলো বিষয়টা একবার দেখে নেওয়া দরকার। একদিন রাতে দরজাটা খুলে ওদের ঘরের জানালার কাছে দাঁড়ালাম। জানালার ওপরের পাল্লা খোলা ছিল। দেখি ঘরের ভিতরে হালকা আলো, 0 ওয়াটের বাল্বে অন্ধকার আলো মিশিয়ে একটা অদ্ভুত পরিবেশ। ওদের কিছু অস্বাভাবিক আচরণ চোখে পড়ল, যেটা আমাকে বেশ চমকে দিল। বেশিক্ষণ থাকিনি সেখানে, ফিরেও আসি চুপচাপ, কিন্তু ভিতরে একরাশ অস্থিরতা জমে যায়। এরপর কিছুদিন পর মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে হয় কিছু চেকআপের জন্য। আমি নিজেও ওর সঙ্গে যাই। তখন সন্ধ্যা। সারা রাত অনেক চেষ্টা করেও আমার মেয়ে আর ফিরে এলো না। হাসপাতালের সুযোগ সুবিধা ভালো থাকলে হয়তো এমনটা হতো না। সব শেষ হবার পর ৪ মাস কেটে গেল, কিন্তু উনি কেমন যেন চুপচাপ আর গম্ভীর হয়ে থাকতেন। আমি বুঝতাম শুধু আমিই না, ওনার মনেও অনেক কিছু চলছিল। ধীরে ধীরে ১ বছর পেরিয়ে গেল, ছোট মেয়েটাও বড় হয়ে উঠেছে। একদিন আমি ওনাকে বললাম, শিলার জন্য একটা পাত্র দেখো না, সময় তো হয়ে গেল। উনি একটু চমকে গিয়ে বললেন, হ্যাঁ মা, দেখছি, যদি ভালো ছেলে পাই। উনি এমনিতেই লাজুক স্বভাবের ছিলেন, আমার সামনে খুব একটা কিছু বলতেন না। মাঝে মাঝে ছোট মেয়ের বিয়ের কথা তুললে বলতেন, আচ্ছা খুঁজছি। অথচ মাঝে মাঝেই দেখতাম উনি শিলাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সিনেমা দেখতে, ঘুরতে।
কিছুদিন পর এক রাতে আচমকাই আমার ঘুম ভেঙে গেল। ছোট মেয়ের ঘর দিক থেকে হালকা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসছিল। আমি চমকে উঠলাম। আমাদের বাড়ির চারদিকে উঁচু পাঁচিল, বাইরের কেউ সহজে ঢুকতে পারে না। কল ঘর বাড়ির ভিতরেই, কিন্তু খোলা। শিলার ঘরের দরজা অল্প ভেজানো ছিল। আমি ধীরে কাছে গিয়ে দেখতে পাই ঘরে উনি আছেন আর শিলাও আছে। ঘরের ভিতরে আলো জ্বলছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। মুহূর্তে বুঝতে পারি ওদের সম্পর্ক আর পাঁচজনের মতো নয়, অনেক গভীর, অনেক আগে থেকেই গড়ে উঠেছে। একবার মনে হলো কিছু বলি, কিন্তু নিজেকে সামলে চুপ করে ফিরে এলাম। মনে মনে তখনই সিদ্ধান্ত নিই, এখন আর দেরি করা যাবে না। শিলার বিয়ে তাড়াতাড়ি দিতে হবে। ওনার মতো বা শিলার ইচ্ছা না থাকলেও 1 মাসের মধ্যে আমি সব ঠিক করে ফেলি। ছেলেটার রং একটু শ্যামলা, বয়স খুব বেশি না, বড়জোর 21, তবে শহরে থাকে, নিজের দোকান আছে। আমি একটু বেশি খরচ করলাম, কিন্তু মনে শান্তি পেলাম। বিয়ের 2 মাস পর ওরা শহরে চলে গেল। ওনার মন খারাপ দেখলাম, কিন্তু আমি ভেতরে ভেতরে একটা স্বস্তি অনুভব করলাম। এবার বাড়িতে শুধু আমি আর উনি। সত্যি বলতে কি, স্বামী মারা যাবার পর নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন যেন নিজেকে আবার খুঁজে পাচ্ছি। ওনাকে দেখলে মন ভালো লাগত। দুজনের কথাবার্তা বাড়তে লাগলো। একদিন ওনার জ্বর হলো। তখন আমি পুরো 15 দিন ওনার দেখাশোনা করলাম। উনি সুস্থ হয়ে ওঠার পর একদম স্বাভাবিক হয়ে গেলেন। কথা বলতেন নির্দ্বিধায়। আমি একদিন মজা করে বলি, আপনি না বলে তুমি বলো। উনি হেসে বললেন, তাহলে আপনিও বলবেন? সেদিন থেকে আমরা একে অপরকে তুমি বলেই ডাকতাম। আমি লক্ষ্য করতাম উনি আমার দিকে একটু বেশি সময় তাকিয়ে থাকেন। আমি ঘরের মধ্যে চলাফেরা করলে সেই চোখে আলাদা কিছু অনুভব করতাম। বুঝতে পারি ওনার মনেও কিছু একটা জমে আছে আমার প্রতি। আর অস্বীকার করব না, আমারও খারাপ লাগছিল না। একদিন হঠাৎই বলেই ফেললেন, তুমি এখনো কেমন আগের মতোই আছো মা, নিজেকে বেশ ভালো রেখেছ। আমি হেসে বলি, বুড়ি হয়েছি, তুমি বলছো মনের সুখে। না মা, সত্যিই বলছি। এরপর সেদিন আর কিছু বলা হয়নি। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। ছোট মেয়ে জানালো ও আর জামাই আসতে পারবে না, তাই ওনারাই আমার জন্য কাপড় চোপড় কিনে পাঠালেন। রপর একদিন উনি গেলেন বাজার করতে। নিজের জন্য প্যান্ট শার্ট কিনলেন আর আমার জন্য একটা সুন্দর শাড়ি, সঙ্গে আরও নানা জিনিস। দেখে আমি একটু চমকে গেলাম। বললাম, এ কি বাবা, এত সব কেন? উনি হেসে বললেন, তোমার জন্য মা, তুমি তো কিছুই কিনো না নিজের জন্য। আমি একটু হেসে বললাম, মেয়ে নেই সেই জন্যই কিনে দিলে বুঝি? উনি বললেন, না মা, মেয়ে না থাকলেও আপনি তো আছেন, আপনি যে নিজের যত্ন নিতে জানেন না সেটা আমি জানি। তারপর হঠাৎ একসময় বলেই ফেলি, রাত্রিবেলায় কষ্ট হয় না বলো? উনি মুচকি হেসে একটু চুপ করে গেলেন। তারপর হালকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়তো হয় মা, কিন্তু কি করব বলো? আমি মাথা নেড়ে চুপ করে রইলাম। সেদিন কথা সেখানেই থেমে গেল। উনি নিজের ঘরে চলে গেলেন, কিন্তু বুঝলাম আমার আজকের কথাগুলো হয়তো ওনার মনে গেঁথে থাকবে। পরদিন আমরা দুজনেই আবার স্বাভাবিক হয়ে গেলাম। এইভাবে দুর্গাপুজো এসে গেল। নবমীর দিন আমি বললাম, চলো ঠাকুর দেখে আসি। রাত 10:30 বাজে তখন। আমরা দুজনে হাতে টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে ফিরছি। রাতের হাওয়া, গা ছুঁয়ে যাওয়া মিষ্টি শীত আর শুনশান রাস্তা। আমি বললাম, আজ তোমার সঙ্গে হাঁটতে বেশ ভালো লাগছে। উনি হেসে বললেন, তুমিও খুব সুন্দর লাগছো আজ মা। ফিরে এসে আমি বললাম, টর্চটা দাও তো, একটু বাইরে যাব। উনি বললেন, এমন বৃষ্টি হচ্ছে, কোথায় যাবে মা? বললাম, একটু বাথরুমে যাব তো, ছাতা ছাড়াও যেতে হবে। উনি বললেন, তাহলে চলো, আমিও যাব তোমার সঙ্গে। আমি হেসে বললাম, তুমি যাবে? উনি বললেন, এই বৃষ্টির রাতে কেউ বাইরে নেই, সবাই যে যার ঘরে ঢুকে পড়েছে। সেই কথার পর দুজনে বেরিয়ে পড়লাম। আকাশে কালি ছায়া, চারদিক নিঃশব্দ। আমার জমির এক প্রান্তে দুটো পুরনো গাধা ঘর ছিল, জামাই একদিন দেখিয়েছিল। আমি বললাম, চলো ওখানে যাই, বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যাবে। দুজন গিয়ে দাঁড়ালাম। ঘরের ছাউনির নিচে আমি থাকলাম আর উনি একটু দূরে।
হঠাৎ বৃষ্টি জোরে শুরু হলো। ওনাকে ভিজতে দেখে বললাম, তুমি একটু এগিয়ে এসো না, না হলে পুরো ভিজে যাবে। উনি একটু দ্বিধায় পড়ে তারপর এগিয়ে এলেন। বৃষ্টিতে পুরো ভিজে গেলাম দুজনেই। ঘরে ঢুকে জামাকাপড় বদলে ফেললাম। উনি নিজের ঘরে গিয়ে জানালা বন্ধ করলেন, আমিও নিজের ঘরে গিয়ে ভেজা কাপড় বদলে ফেললাম। চারদিকে ঝড়ের শব্দ, জানালা কাঁপছে। ঘরে ঢুকে দেখি উনি দাঁড়িয়ে আছেন, আলো জ্বলছে। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। বাইরের ঝড়টা যেন আমাদের মধ্যে এক অদৃশ্য টান তৈরি করছিল। আমি বললাম, তুমি আমাকে আপনি বলো না, তুমি বলো। বাইরে বলো মা, কিন্তু ঘরের ভেতরে আমি চাই তুমি আমার আপন হয়ে থাকো। কারণ তোমার মুখে মা ডাকটা শুনলে আমার মনটা ভারী শান্ত হয়ে যায়। উনি মৃদু হেসে বললেন, ঠিক আছে মা। সেই রাতে ঝড় বৃষ্টির শব্দের মাঝখানে আমরা শান্ত মনে ঘুমিয়ে পড়লাম। ঘরে যেন একটা অদ্ভুত শান্তি নেমে এলো।